নমস্কার, বংডিমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইম্পর্টেন্ট আর্টিকেলস অ্যান্ড ট্রিক্স এর এই খণ্ডে আমরা আগের ভিডিওগুলির মতোই বেশ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলসকে সহজে কিভাবে মনে রাখা যায় তা নিয়ে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সম্ভাব্য প্রশ্ন উত্তর ও তার সঠিক ব্যাখ্যা সহ স্টাডি মেটেরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বংডিমি চ্যানেল এবং আমাদের চ্যানেল থেকে প্রকাশিত ভিডিও স্টাডি মেটেরিয়াল সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করুন। দেখুন, আমাদের প্রথমেই আসছে আর্টিকেল 200 অর্থাৎ আর্টিকেল 200 আমাদের আজকের ভিডিও ট্রিক্সের উপর, বাট তাও আমি এই আর্টিকেল 200 গ্রাউন্ড স্টোরি একটু ডিটেলসে বলবো। দেখুন, যে কোনো স্টেট লেভেলে বিলকে অ্যাক্ট তথা লতে পরিণত করতে গেলে রাজ্যের আইনসভা থেকে পাশ হওয়ার পর সেই বিলকে রাজ্যপালের কাছে পাঠানো হয় তার বিবেচনার জন্য। এখন কোনো বিল যখন আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যের স্টেট লেজিসলেচার অর্থাৎ রাজ্যের আইনসভা থেকে পাশ করা হয় তখন সেটা সর্বপ্রথম গভর্নরের কাছে যায়। এখন গভর্নরের কাছে পৌঁছানোর পর গভর্নরের কাছে চারটি অপশন থাকে। প্রথম অপশন হলো সেই যে বিলটি সেই বিলকে গভর্নর সম্মতি অর্থাৎ অ্যাসেন্ট প্রদান করতে পারে এবং তা ইনস্ট্যান্টলি বিল থেকে লতে পরিণত হবে। দ্বিতীয় হলো গভর্নর বিলটিকে নাকচ অর্থাৎ ডিক্লাইন করে দিতে পারে, যেটা বেসিক্যালি আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্টের অ্যাবসলিউট ভিটো যে পাওয়ার আছে ঠিক তার মতো হয়। অ্যাজ এ রেজাল্ট বিলটি সেখানেই কোলাপস হয়ে যাবে, ফলে বিল থেকে আর অ্যাক্টে পরিণত হবে না। তৃতীয় অপশন হলো গভর্নরের কাছে পৌঁছানোর পর সেই বিলটিকে আবার পুনরায় রাজ্য আইনসভার কাছে পাঠাবে যে আবার একবার পুনর্বিবেচনা করে দেখার জন্য। এই প্রসিডিওরটা সাসপেন্সিভ ভিটোর আন্ডারে চলে আসছে। এবং সর্বশেষ অপশন হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্টের বিচার বিবেচনার জন্য সেই বিলকে রিজার্ভ করে রাখা, অর্থাৎ গভর্নর সেই বিল প্রেসিডেন্টের কাছে রিডাইরেক্ট করে দেয়। এখন আমরা জানি যে আর্টিকেল 111-তে আমাদের দেশের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্টের ভিটো পাওয়ারের কথা বলা হয়েছে এবং এখন জানলাম যে আর্টিকেল 200-তে রাজ্যের গভর্নরের ভিটো পাওয়ারের কথা বলা হয়েছে। একটা ব্যাপার মনে রাখুন, মানি বিলের ক্ষেত্রে গভর্নরের কাছে কিন্তু তিনটে অপশন থাকে, অ্যাসেন্ট, ডিক্লাইন এবং প্রেসিডেন্টের কাছে বিলটিকে রিডাইরেক্ট করা। কিন্তু প্রেসিডেন্টের কাছে মানি বিলের ক্ষেত্রে কিন্তু অনলি দুটো অপশন থাকে, আইদার অ্যাসেন্ট অর ডিক্লাইন। সে কিন্তু রিকনসিডারেশনের জন্য সেই বিলকে পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের কাছে রিডাইরেক্ট করতে পারে না, অর্থাৎ সাসপেন্সিভ ভিটো প্রেসিডেন্টের কাছে মানি বিলের সময় ডিসেবল থাকে। এখন এটা মনে রাখবেন কি করে? দেখুন, প্রেসিডেন্টের ভিটোর ক্ষেত্রে অ্যাবসলিউট ভিটোর জন্য এক, আরেকটা হলো সাসপেন্সিভ ভিটো যার জন্য আরো একটা এক, এবং পকেট ভিটো যার জন্য আরো একটা এক, অর্থাৎ হয়ে গেল আর্টিকেল 111 যেখানে প্রেসিডেন্টের ভিটো পাওয়ার সম্পর্কে বলা হয়েছে। কিন্তু গভর্নরের কাছে এই একই সংখ্যক ভিটো পাওয়ার থাকা সত্ত্বেও মনে রাখতে হবে মানি বিলের ক্ষেত্রে প্রেসিডেন্টের কিন্তু সাসপেন্সিভ ভিটো ডিসেবল থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে গভর্নর প্রেসিডেন্টের থেকে কিন্তু 2 কদম আগে নিকল গয়া। অর্থাৎ প্রেসিডেন্ট যদি সেঞ্চুরি হাঁকায় তো গভর্নর এই ক্ষেত্রে ডবল সেঞ্চুরি হাঁকাবে। এখন ডবল সেঞ্চুরি মানে হচ্ছে 200, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর্টিকেল 200 যা বেসিক্যালি গভর্নরের ভিটো পাওয়ার সম্পর্কে বলে থাকে। এরপরে আসে আর্টিকেল 214। বেসিক্যালি প্রত্যেকটা রাজ্যে হাইকোর্ট যে থাকতে হবে সেই সম্পর্কে যে প্রভিশন এই আর্টিকেলে বলা হয়েছে। এখন কি করে হাইকোর্টের সঙ্গে কানেক্ট করবেন এই আর্টিকেল 214-কে? দেখুন, আমি একটা সিনক্রোনাইজেশন বলছি, সেটাকে মনে রাখবেন, তাহলে দেখবেন কোনোদিনও ভুলবেন না, পুরো মাথায় গেঁথে যাবে। দেখুন, হাইকোর্টের হাই ওয়ার্ডটিকে ভালো করে লক্ষ্য করুন। কনসোনেন্ট আছে দুটো, এইচ আর জি, যেখান থেকে আমাদের আসছে 2। ভাওয়েল আছে অনলি একটা, যেখান থেকে আসছে আমাদের 1, অর্থাৎ ভাওয়েল এখানে কি আছে? অনলি আই আছে। আর টোটাল লেটার সংখ্যা কটা? 4টে, এইচ আই জি এইচ, যেখান থেকে আসছে 4। তো হয়ে যাচ্ছে আর্টিকেল 214 যা প্রতিটা স্টেটে হাইকোর্টের স্টাবলিশমেন্ট সম্পর্কে প্রভিশন দিয়েছে। এরপরে আসছে আর্টিকেল 226। এইখানে বেসিক্যালি হাইকোর্টের ক্ষেত্রে রিটস জারির যে পাওয়ার তার কথা বলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে মনে রাখবেন আর্টিকেল 32-এ এই রিটস এর উল্লেখ আছে। মনে রাখবেন আমাদের ভারতীয় সংবিধানে টোটাল 5টা রিটস এর সম্পর্কে বলা হয়েছে, হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সারসুরেরাই, প্রহিবিশন এবং কুয়া ওরেন্টো। দেখুন, আপনাদের আগেই বলেছি যে আর্টিকেল 1 থেকে 35 এবং 36 থেকে 51 অর্থাৎ ডিপিএসপি অব্দি আর্টিকেল আপনাদের কিন্তু মনে রাখতেই হবে অ্যাট এনি কস্ট।
আপনাদের মধ্যে যাদের মনে আছে এবং যাদের মনে নেই সবার জন্য আমি বলে দিচ্ছি যে আর্টিকেল 32-এ এই যে 5টি রিটস সম্পর্কে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে যা সুপ্রিম কোর্টকে রিটস অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এম্পাওয়ার করে যখন কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট অর্থাৎ বিঘ্নিত হয়। এইবার মনে রাখার প্রসিডিওরটা ভালো করে বুঝুন। আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে 6টা, তো আমরা প্রথমে 6 লিখে নিলাম। আর্টিকেল 32-এ সুপ্রিম কোর্টকে রিটস এর ব্যাপারে এম্পাওয়ারের কথা হয়েছে, তো 6-এর সামনে আমরা লিখে দিলাম 32 আর্টিকেল 32 থেকে, তাহলে হচ্ছে 326। বাট এবার মনে মনে ভাবুন পাওয়ারের দিক থেকে সাজালে 1 নম্বরে আছে সুপ্রিম কোর্ট, 2 নম্বরে আসে হাইকোর্ট এবং 3 নম্বরে আসে ট্রাইব্যুনাল কোর্ট, অর্থাৎ সবার উপরে হচ্ছে সুপ্রিম কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর ট্রাইব্যুনাল কোর্ট। অর্থাৎ হাইকোর্টের রিটস নিয়ে যখন কথা হচ্ছে পাওয়ারের ক্রম অনুসারে আমরা 3কে কেটে 2 করে দিলাম। এই যে প্রসিডিওরটা বললাম এই প্রসিডিওরটা ভিডিওকে 10 সেকেন্ড মতো পিছিয়ে নিয়ে গিয়ে দুবার দেখে নিন, একদম ব্যাপারটা দেখবেন মাথায় ভালো করে গেঁথে যাবে। কারণ মনে রাখবেন অডিও ভিজুয়াল জিনিস কিন্তু আমাদের মস্তিষ্কে অনেক বেশি স্থায়ী হয় অনলি অডিওর থেকে। এরপর আসছে আমাদের আর্টিকেল 243। এখানে পঞ্চায়েতের কম্পোজিশন সম্পর্কে বলা হয়েছে। একটা ব্যাপার গুলিয়ে ফেলবেন না, আমরা দেখেছি ডিপিএসপির আর্টিকেল 40-এ পঞ্চায়েতের সম্পর্কে বলা হয়েছিল, বাট ডিপিএসপি তে অ্যাকচুয়াল স্টেট তথা রাজ্যের বিভিন্ন গ্রামে বিভিন্ন এরিয়াগুলিতে পঞ্চায়েত ফরমেশনের সম্পর্কে বলা হয়েছিল। তার কম্পোজিশন, তার ইলেকশন প্রসিডিওর রিলেটেড কোনো প্রভিশনের সম্পর্কে কিচ্ছু বলা হয়নি। আর আমরা তো জানি যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি তে কোন রাজ্যের একটি আইডিয়াল মডেল, একটি আদর্শ মডেল কি হতে পারে তাই নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা হয়েছে। দেখুন এই আর্টিকেল 243 মনে রাখার সব থেকে সহজ উপায় হলো পঞ্চায়েত কোথায় থাকে, গ্রামে পঞ্চায়েত থাকে। আর এই গ্রাম পঞ্চায়েতের হেড যে হয়, যে মেন হয়, তাকে কি বলা হয়? গ্রাম পঞ্চায়েত প্রধান। এবার দেখুন এই গ্রাম পঞ্চায়েত প্রধানে এই গ্রাম এই ওয়ার্ডটিতে 2টি লেটার আছে, পঞ্চায়েতে 4টি লেটার আছে এবং প্রধানে 3টি লেটার আছে। ব্যাস হয়ে গেল, আর্টিকেল 243 পেয়ে গেলেন তো, আর কিসের চিন্তা। দেখুন এরপরে আসছে আর্টিকেল 262 অর্থাৎ আর্টিকেল 262, যেখানে জল সংক্রান্ত কোনো ঝামেলা হলে তাকে কিভাবে ট্যাকেল করতে হয় সেই সম্পর্কে বলা হয়েছে। বেসিক্যালি হয় কি, নদী বহুকাল ধরে একই পথে প্রবাহিত হতে থাকলে আস্তে আস্তে কোনো বছরের কম বৃষ্টিপাত, কোনো বছরের ভারী বর্ষণের জন্য নদী প্রবাহের যে গতিপথ আছে সেই গতিপথ বেঁকে যেতে থাকে। ফলস্বরূপ কি হয়, এই সমস্ত নদীর পাশে যে সমস্ত রাজ্য বা শহরগুলি তৈরি হয়েছে এই সমস্ত শহর বা রাজ্যগুলি কেউ কম জল পায়, আবার কেউ প্রতি বছর বন্যায় পুরো ভেসে যায়। এইরকম ওয়াটার ডিসপিউটের প্রচুর উদাহরণ আছে, যেমন ধরুন কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুর মধ্যে হয়ে যাওয়া কাবেরী ওয়াটার ডিসপিউট, বা হচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটের মধ্যে হয়ে যাওয়া নর্মদা ডিসপিউট। এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায়। এখন কিভাবে মনে রাখবেন এই আর্টিকেলকে? দেখুন যেটা আগেই বলে রাখলাম যে নদীর গতিপথ পরিবর্তনের জন্যই এই ঝামেলাগুলো ম্যাক্সিমাম টাইমে হয়ে থাকে। প্রচন্ড গরমে কি হয়, নদীর জল বাষ্প হয়ে যায়, আবার বর্ষার সময় এই আকাশের বাষ্প জলে পরিণত হয়, সেটা বৃষ্টি হয়ে ঝরে পড়ে। তো নদীর জল নয় বাষ্প হয়ে কমে যাবে, তা নয় তো বাষ্প থেকে জল হয়ে বৃষ্টি হলে বাড়বে, অর্থাৎ 2 ওয়ে অপারেশন, জল টু বাষ্প, বাষ্প টু জল। তো আমরা জল টু বাষ্পর জন্য 2 এবং বাষ্প টু জলের জন্য আরো 2 বসিয়ে দিলাম। এবার বলুন তো খালি কি গ্রীষ্ম আর বর্ষাতে এই ঘটনাগুলি ঘটে? না, বাকি 4টি ঋতুতেও ঘটে, বাট এতটা র্যাপিড নয়। অর্থাৎ এই জল থেকে বাষ্প ও বাষ্প থেকে জল আমাদের ভারতের 6টি ঋতুতেই ঘটে, এবং সেই 6 ঋতু থেকে আমরা 6 বসিয়ে দিলাম এবং আমরা পেয়ে গেলাম আর্টিকেল 262, যা ওয়াটার ডিসপিউট ওরিয়েন্টেড প্রভিশন দিয়েছে। অর্থাৎ জল থেকে বাষ্প ও বাষ্প থেকে জল 2 ওয়ে অপারেশন, যার জন্য 2 এবং 6টি ঋতুর জন্য 6, যেখান থেকে আমরা আর্টিকেল 262 কে ডিরাইভ করলাম। এরপরে আসছে আর্টিকেল 300। দেখুন এখানে রাইট টু প্রপার্টি সম্পর্কে বলা হয়েছে। 1978 সালের 44তম অ্যামেন্ডমেন্টের সময়ে রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে আর্টিকেল 300 এতে অর্ডিনারি লিগাল রাইটের আন্ডারে রাখা হয়েছিল। ভালো করে মনে রাখবেন, এই প্রশ্নটা কিন্তু এসএসসি আর পিএসসি দুজনেরই ভীষণ প্রিয় একটা প্রশ্ন। এবার কি করে মনে রাখবেন? দেখুন, মানুষের প্রতিপত্তি সম্পত্তি কার জন্য তৈরি করে? নিজের মানুষ তথা পরিবারের জন্য করে। এখন জেনারেলি সব থেকে ছোট একটা পরিবারে 3 জন সদস্য হয়, বাবা,
মা এবং তাদের একটি সন্তান, বা স্বামী স্ত্রী ও তাদের একটি সন্তান। দেখুন, ভাই বোন থাকতেই পারে, বাট আমি বোঝার স্বার্থে বলছি যে সব থেকে ছোট একটা ফ্যামিলিতে 3 জন সদস্য ম্যাক্সিমাম থেকে থাকে, সেখান থেকেই আসছে 3। আর এই যে প্রপার্টি, এই প্রপার্টি না থাকলে বুঝতেই পাচ্ছেন তো ব্যাংক ব্যালেন্সও শূন্য হবে, সেখান থেকে 2টো গোল বসিয়ে দিন না, ব্যাস আর্টিকেল 300 হাজির। আর কি করে এবার ভুলবেন যে আর্টিকেল 300-তে রাইট টু প্রপার্টি সম্বন্ধে বলা হয়নি? এই ব্যাপারটা দুবার হচ্ছে গিয়ে ভিডিওটা একটু 10 সেকেন্ড পিছিয়ে নিয়ে গিয়ে আরেকবার দেখে নেবেন, দেখবেন কখনো ভুলবেন না। অন্তত পরীক্ষার হলে যখন আপনি প্রশ্ন পাবেন না, আর্টিকেল 300 দেখার সঙ্গে সঙ্গে আপনার মাথায় স্ট্রাইক করবে যে এইরকম একটা ব্যাপার তো ঘটেছিল, বহুদিন আগে তো দেখেছিলাম। এরপরে আছে আর্টিকেল 312, যেখানে অল ইন্ডিয়া সার্ভিসের কথা বলা হয়েছে। এখন সেই একই প্রশ্ন, মনে রাখবেন কি করে? সত্যিই তো 448 খানা আর্টিকেল, তার মধ্যে এইরকম দুমদামা একটা আর্টিকেল মনে রাখা যায়? এখন সেই একই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বার করি, দেখি। দেখুন, কনস্টিটিউশনে আমাদের দেশের গভর্নমেন্টকে 3টি ব্রাঞ্চে মেনলি ভাগ করা হয়েছে: এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। এবার কিওয়ার্ডটা ক্যাপচার করুন খুব ভালো করে। দেখুন, অল ইন্ডিয়া সার্ভিস অর্থাৎ যখন পুরো ভারতে সার্ভিসের প্রসঙ্গ আসবে, তখন সরকারের 2টি চোখ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি ছাড়াও আরো একটি চোখ দরকার, থার্ড আই, দিব্য চোখ দরকার। এই থার্ড আইটাই হলো এক্সিকিউটিভ। তো এবার ছবির দিকে তাকিয়ে দেখুন, সব থেকে পাওয়ারফুল আই হলো এই থার্ড আই, সেখান থেকে বসে যাচ্ছে 3, বাকি 2টি অর্ডিনারি আই লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি থেকে বসে যাচ্ছে 2। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্ত চোখের মালিক কে? আমাদের এক ও অদ্বিতীয় সরকার, সেখান থেকেই বসছে এক ও অদ্বিতীয় থেকে 1, ব্যাস হয়ে গেল আর্টিকেল 312। আর কিসের চিন্তা? এরপর চলে আসছে আর্টিকেল 343-এ। দেখুন, আর্টিকেল 343-এ আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দির সম্পর্কে প্রভিশন দেওয়া হয়েছে। এখন আবার সে একই প্রশ্ন, মনে রাখবো কি করে? আবার ধরে নিন, 2টো সব থেকে ছোট হ্যাপি 2টি 3 জনের পরিবার পুরী ঘুরতে গেল। 2টো 3 জনের পরিবার থেকে আসছে 3 আর 3। এখন এই 2 পরিবারের কেউই কাউকে চেনে না, তো সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়ে ঘুরতে ঘুরতে সমুদ্রের পাড়ের হাওয়া খেতে খেতে যদি 2 পরিবারের দেখা হয়, তারা আলাপচারিতা করবে। এখন আলাপচারিতাটা করবে কোন ভাষায়? হয় বাংলা, তা নয়তো ইংলিশ, তা নয়তো হিন্দি। এখন এই 2 পরিবারের কেউই যদি এই দুজনের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারে, ইংলিশ, বাংলা, হিন্দি এই 3টে ল্যাঙ্গুয়েজই বুঝতে না পারে, অবশেষে তারা ইশারাতে অঙ্গভঙ্গি করে আলাপচারিতা করবে। অর্থাৎ কমিউনিকেশন মিডিয়াম 4টে: বাংলা, হিন্দি, ইংলিশ ও ইশারা। তো এই 4 থেকে আসছে আমাদের 4। সো 2টো 3 জনের পরিবার থেকে 3 এবং 4 রকমের মিডিয়াম তাদের মাঝখানে কমিউনিকেশন মিডিয়াম হিসেবে কাজ করছে, সেখান থেকে আসছে 4। ব্যাস হয়ে গেল আর্টিকেল 343, যেখানে আমাদের ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি সম্পর্কে প্রভিশন দেওয়া হয়েছে। এরপরে আসছে আর্টিকেল 352, যেখানে ন্যাশনাল ইমার্জেন্সি সম্পর্কে বলা হয়েছে। এই সম্পর্কিত ডিটেলস জানতে আমাদের ন্যাশনাল ইমার্জেন্সির ভিডিও, যেটা দেখতেই পাচ্ছেন আমাদের পাশে থাম্বনেল দেখা যাচ্ছে, এইখানে ভীষণ ডিটেলস আলোচনা করা হয়েছিল। এই ভিডিওতে আমাদের ভারতবর্ষে হয়ে যাওয়া 3টি ন্যাশনাল ইমার্জেন্সির ব্যাকগ্রাউন্ড স্টোরি নিয়ে ভীষণ খুঁটিয়ে অ্যানালিসিস করেছিলাম, অবশ্যই দেখে নেবেন। এরপরে আসছে স্টেট ইমার্জেন্সি, যা আর্টিকেল 356-তে বলা আছে, এবং সবার শেষে আসছে আর্টিকেল 360, যেখানে ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা হয়েছে। বেসিক্যালি হয় কি, দেখুন, দেশের ফিনান্সিয়াল স্টেবিলিটি যদি সামহাও ডিস্টর্টেড হয়ে যায় বা আনস্টেবল হয়ে যায় বা মার্কেটে যদি ধস নামে, তখন এই ইমার্জেন্সিকে জারি করা হয়। আজও পর্যন্ত ইন্ডিয়াতে ফরচুনেটলি জারি হয়নি। এবং এরপরে আসছে আর্টিকেল 330। এই 330-এ লোকসভাতে এসসি এসটি অর্থাৎ সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইব মেম্বারদের জন্য সিট রিজার্ভেশনের কথা বলা হয়েছে। এখন আবার একই প্রশ্ন, মনে রাখবেন কি করে? দেখুন, আমাদের সমাজ আগেকার দিনে 4 ভাগ তথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি সম্প্রদায় বিভক্ত ছিল, যার ধারা আজও অব্যাহত। কিন্তু এখন আমরা তো একটু 21st সেঞ্চুরিতে বসবাস করছি না, এখন সব জিনিসের মধ্যে একটু ইংলিশের যদি প্রতিলেপন না দেওয়া হয় তাহলে কি করে হবে? তাই আমরা আজকের দিনে এই সমাজ ব্যবস্থায় কিভাবে চিনি? হায়ার কাস্ট, জেনারেল কাস্ট এবং লোয়ার কাস্ট নামে চিনে থাকি। আজকের এই 21st সেঞ্চুরিতেও যখন জন্মের উপর ভিত্তি করে মানুষের গায়ে লেবেল সাঁটানো হয় উঁচু জাত নিচু জাতের নিরিখে, তখন আমরা জানি যে কাস্ট সিস্টেমে লোয়ার কাস্টের আন্ডারে চলে আসছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের মানুষেরা। সো এখানে এসসির জন্য 3 এবং এসটির জন্য 3 এবং শেষে একটি 0, অর্থাৎ আমরা আর্টিকেল 330 পেয়ে গেলাম। এক্ষেত্রে একটা বিশেষ অনুরোধ আছে আপনাদের কাছে, সমাজের সব থেকে গুরুতম বিষয় নিয়েই আমি এই আর্টিকেলটা বোঝালাম। যদি কারোর খারাপ লেগে থাকে
আমি তার জন্য খুব অন্তর থেকে দুঃখিত। জাস্ট বোঝানোর স্বার্থে আমার মনে হয়েছে এর থেকে ভালো এক্সাম্পল হতেই পারে না। এবং সবার শেষে আসছে আর্টিকেল 368, যেখানে অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনীর কথা বলা হয়েছে। দেখুন, পরিস্থিতির তাগিদে আমরা যেরকম পরিবর্তিত হই, সেরকম সংবিধানেরও বিভিন্ন বিধানকে মডিফাই করতে হয়। আর এই মডিফাইয়ের কথা অর্থাৎ এই অ্যামেন্ডমেন্টের কথায় এই আর্টিকেল 368 বলা হয়েছে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বংডেমি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের মতো এবারও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে এবং বংডেমি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে পরবর্তী যখন ভিডিওগুলি বেরোবে তার যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।